নমস্কার। আজকের আমাদের কোষের মধ্যে একটা অর্গানেলস মাইটোকন্ড্রিয়া, সেটা কিভাবে আমাদের সেলুলার পাওয়ার হাউস থেকে মাতৃবংশের রহস্য উন্মোচন করলো, সেইটা নিয়ে কয়েকটা কথা বলব। তার আগে কয়েকটা কথা জেনে নেওয়া যাক। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক কোষের গভীরে এমন এক ক্ষুদ্র সত্তা বাস করে যার নিজস্ব ইতিহাস আছে, জিনোম আছে, এবং যে কেবল মায়ের দিক থেকেই উত্তরাধিকার সূত্রে আসে। এই ক্ষুদ্র সত্তার নামই হলো মাইটোকন্ড্রিয়া। শক্তি উৎপাদনের কারখানা হিসেবে যেটা সুপরিচিত। তো এই যে অঙ্গাণুটা কিন্তু কেবল কোষেরই নয়, এটা আমাদের মানব সভ্যতার ইতিহাস বোঝার একটা মাপকাঠিও বটে। কারণ এর মধ্যেই নিহিত আছে যৌনতার উদ্দেশ্য, দুটো লিঙ্গের বিবর্তন এবং আমাদের বংশ পরিচয় রহস্য। আজ থেকে প্রায় 1.5 to 2 বিলিয়ন বছর আগে একটা আদি ইউক্যারিওটিক কোষ একটা আলফা প্রোটিও ব্যাকটেরিয়াম জাতীয় জীবকে গ্রাস করেছিল। কিন্তু গ্রাস করার পর তাকে ডাইজেস্ট না করে বরং তার সঙ্গে একটা সহাবস্থানমূলক সম্পর্ক গড়ে তুলেছিল, যাকে আমরা বলি সিম্বায়োটিক রিলেশন। জীববিজ্ঞানের ভাষায় তারা একটি এন্ডোসিম্বায়োটিক চুক্তি তৈরি করেছিল। বিষয়টা এইরকম যে তুমি শক্তি তৈরি করো, আমি তোমাকে রক্ষা করব। এই যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট জন্ম নিয়েছিল এন্ডোসিম্বায়োটিক চুক্তির ফলে। মাইটোকন্ড্রিয়া এর সংখ্যা সে যে কোষে অবস্থান করছে সেই কোষের ধরন এবং শক্তির চাহিদার উপর নির্ভর করে। শক্তির উচ্চ চাহিদা আছে এমন কোষে, যেমন ধরুন পেশিকোষ বা লিভার কোষ, হাজার হাজার মাইটোকন্ড্রিয়া তার মধ্যে থাকতে পারে। মানবদেহে প্রায় 30 থেকে 40 ট্রিলিয়ন কোষ রয়েছে এবং প্রতিটি কোষে গড়ে কয়েকশো থেকে কয়েক হাজার মাইটোকন্ড্রিয়া থাকায় মোট মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়েকশো ট্রিলিয়ন অতিক্রম করতে পারে। সংখ্যাটা হয়তো অবাক করার মতো, কিন্তু এগুলো এত ক্ষুদ্র যে একটা ক্ষুদ্র বালিকণার মধ্যে 1 বিলিয়ন মাইটোকন্ড্রিয়া সহজেই ফিট হয়ে যায়। আবার প্রতিটি মাইটোকন্ড্রিয়নের ইনার মেমব্রেনে শয়ে শয়ে এটিপি সিনথেজ নামক একটা অণু আছে। এই অণুটা একটা বিস্ময়কর আণবিক মোটর হিসেবে কাজ করে। এই এটিপি সিনথেজ হলো একটা অসাধারণ আণবিক মোটর, যা প্রতি সেকেন্ডে প্রায় 400 বার ঘোরে। এবারে এদিক সেদিক আছে 200 থেকে 400। অবশ্য এটা নির্ভর করবে পিএইচ গ্রেডিয়েন্ট এবং কোষের অবস্থা অনুযায়ী। এইভাবে সেগুলো যেমন এটিপি উৎপাদনে সাহায্য করে, তেমনি জলের অণুগুলোকে উত্তেজিত করে তাপও উৎপন্ন করে, যা আমাদের উষ্ণ রক্ত বিশিষ্টতা বজায় রাখতে সাহায্য করে এবং দীর্ঘ সময় ধরে আমাদের যে সক্রিয় থাকার উপযোগিতা দেয়। হয়তো এই কারণেই আমাদের দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকতে পারি আমরা। এবং আমাদের যে এন্ডোথার্মিক বৈশিষ্ট্য, এইভাবেই হয়তো একদিন বিকশিত হয়েছিল। আমরা এখন জানি মাইটোকন্ড্রিয়ারা কোষের শক্তির যোগানদাতা এবং অ্যাপোপ্টোসিস বা আমরা বলি প্রোগ্রাম সেল ডেথের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এছাড়াও মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বায়োজেনেটিক ইন্টারমিডিয়েট তৈরি করে এই মাইটোকন্ড্রিয়ারা, যা কোষের বিভিন্ন বিপাকীয় পথে ব্যবহৃত হয়। এর মধ্যে তো আমরা সবাই জানি মোটামুটি যে টিসিএ চক্র, এই টিসিএ চক্রের ইন্টারমিডিয়েট এবং 1 কার্বন মেটাবলিজম ইন্টারমিডিয়েট এগুলো খুব উল্লেখযোগ্য। এই ইন্টারমিডিয়েটগুলো অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইডের মতো মাইক্রোমলিকুল এবং লিপিডের মতো ম্যাক্রোমলিকুলগুলো সংশ্লেষের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন মাইটোকন্ড্রিয়াতে তার নিজস্ব ডিএনএ আছে, যাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এটি কোষের নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়ার ডিএনএ থেকে আলাদা এবং এর কিন্তু একটা নিজস্ব বৈশিষ্ট্যও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাইটোকন্ড্রিয়ার জিনোম শুধুমাত্র মায়ের দিক থেকে উত্তরাধিকার সূত্রে আসে, আমরা যাকে বলি যে ম্যাটারনাল ইনহেরিটেন্স। এর কয়েকটা কারণও আছে। তার কারণ 1 নম্বর হচ্ছে ডিম্বাণুতে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, আর 2 শুক্রাণুর লেজের অংশে আমরা বলি মিড পিসে মাইটোকন্ড্রিয়া থাকে, যা শুক্রাণুর চলাচলের জন্য শক্তি সরবরাহ করে। যখন ফার্টিলাইজেশনটা হয়ে যায় বা ফার্টিলাইজেশনের সময় শুক্রাণু ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে, কিন্তু এর মাইটোকন্ড্রিয়া ফার্টিলাইজেশনের পরপরই ইউবিকুইটিন নির্ভর অবক্ষয় প্রক্রিয়ায় দ্রুত ধ্বংস হয়ে যায়। এই প্রক্রিয়ায় নিশ্চিত হয় যে, বা এই প্রক্রিয়া নিশ্চিত করে যে শুধুমাত্র মায়ের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। এই ইউবিকুইটন নির্ভর ডিগ্রেডেশন, বা আমরা বলতে পারি যে ইউবিকুইটন ডিপেন্ডেন্ট ডিগ্রেডেশন, শুক্রাণুর মাইটোকন্ড্রিয়াকে নিষ্ক্রিয় বা ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা মাইটোকন্ড্রিয়াল ডিএনএর মাতৃ উত্তরাধিকার নিশ্চিত করে। এই কারণে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নিয়ে গবেষণার মাধ্যমে মাতৃবংশের সূত্র খুঁজে বের করা সম্ভব হয়। মাইটোকন্ড্রিয়াল ডিএনএর ত্রুটির কারণে বিভিন্ন রোগও হতে পারে, যা মায়ের কাছ থেকে সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়। একটি নারী ও পুরুষের মধ্যে গভীরতম পর্যবেক্ষণগুলির একটি, যেখানে নারীরা তাদের মাইটোকন্ড্রিয়া পরবর্তী প্রজন্মকে দেন, পুরুষরা কিন্তু দেন না। এমনকি অণুজীবের মধ্যে যেখানে দৃশ্যমান কোনো লিঙ্গভেদ নেই, তবুও এই বৈশিষ্ট্যই বজায় থাকে। কিন্তু প্রশ্ন হলো, এর সঠিক কারণ কি? প্রকৃতপক্ষে যৌনতা এবং 2টি লিঙ্গ থাকা, এই যে দুটো কনসেপ্ট, এই দুটো কনসেপ্টের কিন্তু উদ্দেশ্য পুরো আলাদা। যৌনতার কাজ হলো নিউক্লিয়ার জিনের বৈচিত্র্য সৃষ্টি করা, যাতে প্রত্যেক ব্যক্তি জিনগতভাবে অনন্য হয়। যদি আমরা সবাই ক্লোন হতাম, তাহলে একটি মাত্র ভয়াবহ রোগেই আমাদের পুরো জনগোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যেতে পারত। কিন্তু যেহেতু প্রত্যেক ব্যক্তি সামান্য হলেও জিনগতভাবে আলাদা, তাই পরিবর্তিত পরিবেশের মুখোমুখি হয়ে কেউ কেউ টিকে থাকবে, আর এই টিকে থাকা মানেই বেঁচে থাকা, আর বেঁচে থাকা মানেই হলো আরো একদিন মৃত্যুকে পিছিয়ে দেওয়া। কিন্তু যৌনতা থাকার অর্থ এই নয় যে অবশ্যই 2টি লিঙ্গ থাকা দরকার, বরং অনেক দিক থেকে এটি সবচেয়ে একটা খারাপ বিকল্পও হতে পারে। বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে দেখলে সবার লিঙ্গ একই হলে বা লিঙ্গের সংখ্যা অনেক হলে হয়তো ভালো হতো। এতে প্রত্যেকেই প্রায় সবার সঙ্গে প্রজনন করতে পারত। কেবলমাত্র
জনসংখ্যার অর্ধেকের সঙ্গে নয়, যেটা আমাদের দুটো লিঙ্গ হয়ে যাওয়ার কারণে হয়েছে। যদি অনেকগুলো লিঙ্গ হতো তাহলে চয়েসের সংখ্যাটা আরো কমে যেত। তাহলে বেশিরভাগ প্রজাতির ক্ষেত্রে দুটো লিঙ্গই বা কেন রয়েছে? এটা হচ্ছে একটা বড় কোশ্চেন। আসলে মাইটোকন্ড্রিয়ার মাতৃ উত্তরাধিকার এবং দুটো লিঙ্গের অস্তিত্বের মধ্যে একটা গভীর সংযোগ রয়েছে। একটি বহুল আলোচিত তত্ত্ব আছে আমাদের, আমরা বলি যে জিনোম শাটল হাইপোথিসিস। সেই জিনোম শাটল হাইপোথিসিস অনুসারে মাইটোকন্ড্রিয়াল জিনোমের ইউনিপ্যারেন্টাল, এখানে আমরা বলতে পারি যে মাতৃ ইউনিপ্যারেন্টাল উত্তরাধিকার বিবর্তিত হয়েছিল সম্ভবত নিউক্লিয়ার জিনোমের সঙ্গে জিনগত দ্বন্দ্ব কমাতে এবং মাইটোকন্ড্রিয়াল জিনোমের স্থিতিশীলতা বজায় রাখতে। এই একতরফা উত্তরাধিকার ব্যবস্থায় দুটি আলাদা প্রজনন কোষের ধরন বা বলা যায় যে লিঙ্গ, এই দুটো আলাদা প্রজনন কোষের ধরন থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ সিলেকশন প্রেসার হিসেবে কাজ করেছিল বলে মনে করা হয়। তবে দুটো লিঙ্গের বিবর্তনের পেছনে নিউক্লিয়ার জিনের রিকম্বিনেশনের সুবিধে প্রাথমিক কারণ হিসেবে বিবেচিত হতে পারে। আমরা অনেকেই মাইটোকন্ড্রিয়াল ইভ এর নাম আমরা শুনেছি। মাইটোকন্ড্রিয়াল ইভ হলেন সেই নারী যিনি শুধুমাত্র মাতৃ পরম্পরা, অর্থাৎ মা থেকে মেয়ে, এই মাতৃ পরম্পরা ধরে ট্রেস করলে সর্বশেষ সাধারণ মাতৃপুরুষের স্রোতে দাঁড়ানো এক নারী, যার মাতৃসূত্রের মাইটোকন্ড্রিয়াল লাইন এখনো বজায় আছে। অবশ্য এর অর্থ এই নয় যে তিনি ছিলেন সেই সময়ের একমাত্র নারী বা আমাদের একমাত্র পূর্বপুরুষ। অন্যান্য নারীরাও তার সমসাময়িক ছিলেন এবং আমাদের নিউক্লিয়ার ডিএনএতে তার অবদান রেখেছিলেন তারা, কিন্তু কেবলমাত্র তার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যে লাইনটা কোনো না কোনো সন্তানের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে চলে এসেছে এবং বর্তমানে যারা জীবিত আছি আমরা, সেই জীবিত সকল মানুষের মধ্যেই সেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএটা পাওয়া যায়। অর্থাৎ সন্তান থেকে মা, তারপরে দিদিমা, এভাবে যদি আমরা পিছিয়ে পিছিয়ে যাই তাহলে আমরা অতীতের অন্ধকারে হয়তো পৌঁছে যাব। বিজ্ঞানীরা মনে করেন মাইটোকন্ড্রিয়াল ইভ আনুমানিক 1,70,000 বছর আগে আফ্রিকায় বসবাস করতেন, তাই তাকে আফ্রিকান ইভ বলেও ডাকা হয়। আমরা এইভাবে মাইটোকন্ড্রিয়ার দ্বারা বংশ পরিচয় নির্ণয় করতে পারি, কারণ মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব কিছু জিন সংরক্ষণ করেছে, যা সাধারণত শুধুমাত্র মায়ের ডিম্বাণুর এগসেল এর মাধ্যমে পরবর্তী প্রজন্মে যায়, কিন্তু এটা শুক্রাণুর মাধ্যমে যায় না। এর মানে মাইটোকন্ড্রিয়াল জিন বা মাইটোকন্ড্রিয়ান জিন একটি নারী উপাধির মতো কাজ করে, যা আমাদের ম্যাট্রিলিনিয়াল ট্রেসিং বা আমরা বলতে পারি যে মাতৃগণনা ধরে বংশ পরিচয় নির্ণয়ে সাহায্য করে। 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সন্ত্রাসবাদী হামলায় নিহত অনেক মানুষের পরিচয় নির্ধারণ করা হয়েছিল এই মাইটোকন্ড্রিয়াল জিন বিশ্লেষণ করে। এমনকি সাদ্দাম হোসেনের প্রকৃত পরিচয় নিশ্চিত করাও হয়েছিল এর দ্বারা, যাতে তাকে তার একাধিক ছদ্মবেশী থেকে আলাদা করা যায়। আবার একটা বিখ্যাত প্রতারণার ঘটনা ঘটে প্রথম বিশ্বযুদ্ধের শেষে, যখন 17 বছর বয়সী এক মেয়ে
বার্লিনের এক নদী থেকে উদ্ধার হওয়ার পর দাবি করে যে সে হচ্ছে নিখোঁজ রাজকন্যা আনাস্তাসিয়া, কিন্তু আদতে সে ছিল আনা অ্যান্ডারসন। তাকে একটা মানসিক হসপিটালেও ভর্তি করা হয়। প্রায় 70 বছর বিতর্ক চলার পর আনা অ্যান্ডারসন 1984 সালে মৃত্যুবরণ করেন। তার ঠিক 10 বছর পর 1994 সাল সংরক্ষিত টিস্যুর নমুনা ব্যবহার করে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয় যে তিনি আনাস্তাসিয়া রোমানভ ছিলেন না। প্রশ্ন হলো, কেন মাইটোকন্ড্রিয়াল জিন এত কার্যকর? এর কারণ আগেই বলেছি, আমাদের কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা প্রচুর। প্রতিটি মাইটোকন্ড্রিয়নে সাধারণত 5 থেকে 10টা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অণু থাকে। যেহেতু একটি কোষে কয়েকশো থেকে কয়েক হাজার মাইটোকন্ড্রিয়া থাকে, তাই একটি কোষে মাইটোকন্ড্রিয়াল ডিএনএর হাজার হাজার কপি থাকতে পারে। তুলনায় একটু ভেবে দেখুন যে যদি আমাদের নিউক্লিয়াসের কথা ভাবি, ইউক্যারিওটিক সেলে, তাহলে নিউক্লিয়াসে অবস্থিত একটা নির্দিষ্ট জিনের, যেমন ধরা যাক হিমোগ্লোবিন জিন, সাধারণত এর 2টো কপি থাকে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএর এই বিপুল সংখ্যক কপি থাকাটাই এটাকে, মানে এই যে এতগুলো সংখ্যক কপি আছে, এটিকেই নমুনা থেকে আহরণ করা এবং তাকে বিশ্লেষণ করা তুলনামূলকভাবে অনেক সহজ করে তোলে। একবার সংগ্রহ করা হলে, যেহেতু মাইটোকন্ড্রিয়া কেবলমাত্র মায়ের দিক থেকে উত্তরাধিকার সূত্রে আসে, তাই ম্যাট্রিলিনিয়াল ট্রেসিং ধরে বংশ পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়। মাইটোকন্ড্রিয়া শুধু শক্তি উৎপাদনকারী নয়, এটি হলো জীবনের গল্পবাহক। এক অণুজীব থেকে সহাবস্থান শুরু করে এটি আমাদের বংশগাথা, যৌনতার অর্থ এবং লিঙ্গ বিভাজনের বিবর্তন ব্যাখ্যা করে। ঠিক যেন কোষের গভীরে নিবিড়ভাবে বন্দী এক অতীতচারী ইতিহাস যাত্রী, যিনি নিঃশব্দে বহন করেন সেই আদি স্মৃতি। যখন এক প্রাচীন অণুজীব আর এক কোষ মিলেছিল পরম নির্ভরতায়। তার কোনো ভাষা নেই কোনো চোখ, মুখ, তবু তিনি নিরবধি ঘুরে চলেন কোষের নিভৃত প্রাচীরে, উত্তেজিত করেন জলের অণু, জাগান শক্তির স্ফুলিঙ্গ, আমাদের প্রতিটি নিঃশ্বাসে জাগিয়ে তোলেন সেই চিরন্তন জীবনের সুর। তিনি কোনো নারী নন, কোনো পুরুষও নন, বরং ইতিহাসের অলিন্দে জেগে থাকা এক জৈব চেতনা, এক অবিনাশী উত্তরাধিকার, যিনি আমাদের শরীরের অন্তর্লীন সঙ্গীতে বাজিয়ে চলেছেন প্রাচীনতম মানবগাথা। মাতৃত্বের এই জৈব উত্তরাধিকার আজও আমাদের রক্তে, কোষে, ইতিহাসে জেগে আছে, এক নীরব অথচ শক্তিশালী উপস্থিতি হয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।